দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে শিরোনামগুলো। রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংসের ঘটনায় তুঙ্গে মস্কো কিয়েভ উত্তেজনা। অপারেশন স্পাইডারস ওয়েবকে বড় সাফল্য ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনের হামলায় রীতিমতো পঙ্গু রাশিয়ার কৌশলগত বোমারু বিমান বহর। 1.5 বছরেরও বেশি সময় ধরে করা হয় অভিযানের পরিকল্পনা। আবারও গাজার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের হামলা। মুক্ত হোক গাজা স্লোগান তুলে ইসরায়েলপন্থীদের বিক্ষোভে ছোড়া হলো মোলোটভ ককটেল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংসের ঘটনায় তুঙ্গে মস্কো কিয়েভ উত্তেজনা। ইউক্রেন পরিচালিত অপারেশন স্পাইডারস ওয়েবকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ড্রোন হামলা নিয়ে মন্তব্য না করলেও মস্কোর গুরুত্বপূর্ণ 2 সেতু ধসের ঘটনায় কিয়েভকে দায়ী করেছে রাশিয়া। জাপোরিজিয়া সহ বিভিন্ন স্থানে বড় হামলা চালিয়ে কিছুটা জবাবও দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই তুরস্কে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে 2 দেশ, যদিও এর সফলতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় রাউন্ডের বৈঠকের দিকে নজর ছিল বিশ্বের। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের সম্ভাবনাও উকি দিয়েছিল। তবে সোমবারের বৈঠকের আগেই যেন মস্কো কিয়েভের মধ্যে নতুন করে বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে 4 ঘন্টার ব্যবধানে বোমার আঘাতে বিস্ফোরিত হয় 2টি গুরুত্বপূর্ণ সেতু। প্রাণ যায় 7 জনের। 2টি ঘটনাকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। সেতু বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রাশিয়ার জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে অন্যতম বড় ও ভয়াবহতম ড্রোন হামলা চালায় ইউক্রেন। অপারেশন স্পাইডারস ওয়েবের টার্গেট হয় মস্কোর সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলের 4টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। আগুনে পুড়ে যায় মস্কোর 40টি বোমারু বিমান। অভিযানের সফলতায় ব্যাপক আনন্দিত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 1.5 বছরেরও বেশি সময় ধরে এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। শত্রুদের ভূখণ্ডে অসাধারণ ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি। রাশিয়ার ক্ষতি লুকানোর কোনো সুযোগ নেই, কারণ তা দৃশ্যমান। এটা তাদের প্রাপ্য। এই সাফল্যে ইউক্রেনের নাগরিকদের শুভেচ্ছা জানাই। ইউক্রেনেও বড় ধরনের হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জাপোরিজিয়া অঞ্চলে মস্কোর ছোড়া ড্রোনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনায় তুরস্কে পৌঁছেছে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা। হামলার জেরে বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটলেও শান্তি আলোচনায় এর প্রভাব থেকে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। তাই 2 দেশের সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকে এখনও বেশ দূরের বিষয় বলে মনে করছেন তারা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনের ড্রোন হামলায় রীতিমতো পঙ্গু রাশিয়ার কৌশলগত বোমারু বিমান বহর। ধ্বংস হয়ে গেছে বহরের অর্ধেক বিমান। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মস্কোর নিউক্লিয়ার ট্রায়াড, এমনটাই দাবি সামরিক বিশ্লেষকদের। কিয়েভ বলছে অপারেশন স্পাইডারস ওয়েভের কারণে $7 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে মস্কোর। হামলা পরবর্তী চুলচেরা বিশ্লেষণে উঠে আসছে এমন তথ্য। জল এবং আকাশ, এই 3 দিক থেকে পরমাণু হামলার সক্ষমতা নিয়ে গঠিত রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াড, যেখানে আকাশপথে পরমাণু হামলার জন্য কৌশলগত বোমারু বিমানের বহর ব্যবহার করে থাকে মস্কো, যার মধ্যে রয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম Tu-95, Tu-22 এবং Tu-160 মতো বোমারু বিমান। আর এদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য রয়েছে প্রায় $350 মিলিয়ন মূল্যের A-50 এয়ারক্রাফট। কিন্তু ইউক্রেনের অপারেশন স্পাইডারস ওয়েভে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মস্কোর নিউক্লিয়ার ট্রায়াড। ধ্বংস হয়ে গেছে কৌশলগত বোমারু বহরের অর্ধেক বিমান, যার মধ্যে 4টি সুপারসনিক Tu-95 বোম্বার প্লেন, এমনটাই দাবি বিশ্লেষকদের।
যদি সত্যিই 40টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়ে থাকে তাহলে সেটি রাশিয়ার কৌশলগত বিমান বহরের অর্ধেক, যেগুলো যুদ্ধ অভিযান পরিচালনা করে। অর্থাৎ মস্কোর কৌশলগত বোমারু বহরের সবচেয়ে সক্রিয় যুদ্ধজানি এখন নিষ্ক্রিয়। ধ্বংস হয়ে যাওয়া টিইউ সিরিজ এবং এ সিরিজের এয়ারক্রাফটগুলোর বেশিরভাগই উৎপাদন বন্ধ করে দিয়েছে রাশিয়া, যে কারণে পুনঃ উৎপাদন তো সম্ভবই নয়, মেরামতও কষ্টসাধ্য। আবার অন্য কোনো বোমারু বিমানও এগুলোর জায়গা দখল করতে পারবে না। ইউক্রেনের দাবি, এই হামলায় $7 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি দেখেছে মস্কো। ক্ষতিগ্রস্ত দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহরের 34% আকাশযান। বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট চিত্র প্রকাশিত হলে বেরিয়ে আসবে আসল ক্ষয়ক্ষতি। 2-1 দিনের মধ্যেই আমরা স্যাটেলাইট ইমেজ দেখতে পাবো। তখন হামলার ফলাফল ভালোমতো মূল্যায়ন করা যাবে। এটাও বোঝা যাবে রাশিয়াদের জন্য হামলাটি কতটা বেদনাদায়ক ছিল। এদিকে ধ্বংস হয়ে যাওয়া বোমারু বিমানগুলোর পরিবর্তে এখন MiG-31 ফাইটার জেট ব্যবহার করতে পারে মস্কো বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ। 40টি বোমারু বিমান ধ্বংস, তাও আবার রুশ ভূখণ্ডের ভেতর থেকেই হামলা চালিয়ে। কিভাবে এত বড় অভিযান পরিচালনা করল ইউক্রেন? কিয়েভের অপারেশন স্পাইডার ওয়েব নিয়ে উঠেছে এমন নানা প্রশ্ন। বলা হচ্ছে, দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে এই মিশনের পরিকল্পনা করা হয়েছে। জড়িত ছিলেন খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সফল অভিযানকে মস্কোর ইতিহাসে কালো অধ্যায় হিসেবেও আখ্যা দিয়েছেন কিয়েভপন্থীরা। কাঠের তৈরি ছোট ছোট এই বাক্সে ট্রাকে করে রাশিয়ার ভেতরে ড্রোন পাচার করে ইউক্রেন, যেগুলো মজুত করা হয় সাইবেরিয়া এবং আর্কটিকের বেলায়া, ওলেনিয়া বিমান ঘাঁটিগুলোর আশপাশের গোপন স্থানে। সময় বুঝে এগুলোই ব্যবহার করা হয় রোববারের অপারেশন স্পাইডার ওয়েবে। হামলার শিকার ঘাঁটিগুলোর অবস্থান ইউক্রেন থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরত্বে। কিয়েভের সমর ভাণ্ডারে এত দূরপাল্লার ড্রোন মজুত নেই, তাই গোপন মিশন পরিচালনায় এমন কৌশল বেছে নিয়েছেন জেলেনস্কি। অভিযানের ঠিক আগে ট্রাকে করে এফপিভি ড্রোনগুলো নেওয়া হয় বিমান ঘাঁটিগুলোর কাছাকাছি, চালানো হয় হামলা। বলা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এ ধরনের অভিযান আগে কখনো পরিচালনা করেনি কোনো গোয়েন্দা সংস্থা। আবার সেখানে প্রেসিডেন্টের জড়িত থাকার নজিরও মেলা ভার। গোয়েন্দা সংস্থা এসবিওর দাবি, 18 মাস পরিকল্পনার পর রাশিয়ার কৌশলগত বোমারু বহরকে অচল করতে পেরেছে তারা, যেটিকে মস্কোর জন্য কালো অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াডের জন্য এটা বড় আঘাত। কৌশলগত এভিয়েশনের জন্য শক্তিশালী ধাক্কা। কমপক্ষে 4টি TU-95 আগুনে পুড়ছিল। ভিডিওতে সবাই দেখেছে। এটা স্পষ্ট যে রাশিয়ার এভিয়েশনের জন্য এটি একটি কালো অধ্যায়। রাশিয়ার অভ্যন্তর থেকেই হামলার বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। জড়িত সন্দেহে 2 ট্রাক চালককে আটকের কথাও জানিয়েছে। চক্রান্তে রুশ কর্তৃপক্ষের ভেতরের কারো যোগসাজশ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। হামলার সময় ঘাঁটিগুলোর আশপাশে S-400 বা কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি থেকেও থাকে তাহলে তার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা আর প্রাণহানির তথ্য অস্বীকার করেছে ইসরায়েল। দাবি, নির্বিঘ্নে বিতরণ করা হয়েছে জরুরি সহায়তা পণ্য। ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, রোববার দক্ষিণ গাজায় সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রাণ বিতরণ। প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে শান্তিপূর্ণভাবে সারি বেঁধে ত্রাণ নিতে দেখা গেছে ফিলিস্তিনিদের। তবে ভিডিওর সত্যতা খুঁজে বের করতে পারেনি রয়টার্স। রোববার রাফায় ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয় ফিলিস্তিনিরা। ইসরায়েলের ছোড়া গুলিতে কমপক্ষে 40 জন প্রাণ হারিয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য বিভাগ। তবে গোলাগুলির ঘটনা সত্য নয় বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। আবারও গাজার প্রতি সমর্থন জানিয়ে হামলার ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মুক্ত হোক গাজা স্লোগান তুলে ইসরায়েলপন্থীদের বিক্ষোভে মোলোটভ ককটেল ছুড়েছে এক ব্যক্তি। আহত হয়েছে কমপক্ষে 8 জন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে এপিআই। আটক করা হয়েছে তাকে। সন্দেহভাজন হামলাকারী মিশরীয় নাগরিক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ঘটনাটিকে ইহুদি বিদ্বেষের নমুনা বলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার কাউন্টিতে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে চলছিল সমাবেশ। হঠাৎ বিক্ষোভকারীদের লক্ষ্য করে মোলোটভ ককটেল ছোড়েন এক ব্যক্তি। ধোঁয়া স্প্রে করতেও দেখা যায়। ফিলিস্তিনের মুক্তির দাবি ও ইসরায়েল বিরোধী স্লোগান ছিল তার কণ্ঠে।
ধোঁয়া ও বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন হামলাকারীকে। তার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় আর কেউ জড়িত ছিল না বলে মনে করছে পুলিশ। তবে এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাপ্তাহিক শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে হামলা হয়েছে। FBI ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি আমরা। প্রাথমিক পর্যালোচনা থেকে স্পষ্ট এটা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্দেহভাজন হামলাকারী ৪৫ বছর বয়সী মোহাম্মদ সাবরি সুলাইমান মিশরীয় নাগরিক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তার বর্তমান আবাস কলোরাডোয়। ২০২২ সালে নন ইমিগ্রান্ট ভিসায় ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করেছিল সে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায় তার ভিসার মেয়াদ। এই ঘটনাকে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ইহুদিদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা এটি। গত ২১ মে ওয়াশিংটন ডিসির জিউইশ মিউজিয়ামে গুলি চালায় ইলিয়াস রদ্রিগেজ নামে এক ব্যক্তি। নিহত হন ইসরায়েলি দূতাবাসের কর্মরত ২ জন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কাবা শরীফ তাওয়াফে মক্কায় পৌঁছেছেন ১৩ লাখের বেশি মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী বুধবার মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি। নানা প্রান্তে লাখো মুসল্লির মিলন মেলায় পরিণত হয়েছে পবিত্র নগরী মক্কা। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা শরীফ। মসজিদুল হারামে তাওয়াফের পাশাপাশি চলছে গুনাহ মাফের প্রার্থনা। আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগাপ্লুত মুসল্লিরা নিজ দেশের পাশাপাশি দোয়া করছেন গাজাবাসীর শান্তির জন্য। মক্কা আসতে সারা জীবন সাধনা করেছি। প্রথমবারের মতো কাবাঘর দেখতে পেয়ে আমি খুব খুশি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে তিনি আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। সিরিয়ার ইদলিব থেকে এসেছি। আল্লাহর ঘরে নিজ দেশের শান্তির জন্য দোয়া চাইছি। সেই সাথে গাজাতেও যেন দ্রুত শান্তি ফিরে আসে এই দোয়াও করেছি। আল্লাহ সহায় হলে শত্রুদের মোকাবেলা করা কঠিন কিছু নয়। এবার হজ পালন করবেন প্রায় ১৮ লাখ মুসল্লি। এর মধ্যে সমুদ্র পথে গিয়েছেন ৫,০৮৮ জন। বেশিরভাগই সৌদি পৌঁছেছেন আকাশপথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার। নিরাপত্তা সহ হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের। ব্যবহার করা হয়েছে AI সহ উন্নত প্রযুক্তি। গরম থেকে বাঁচতে ৫০,০০০ বর্গমিটার এলাকায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে আগের রাত থেকেই সাধারণত মিনার উদ্দেশ্যে মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা। বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতে অবস্থানকে মূল হজ বিবেচনা করা হয়। সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ ঈদুল আজহার দিন জামাতে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন। এরপর কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করবেন তারা। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে হজ শেষ করবেন লাখো মুসল্লি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন ট্রাম্পপন্থী রক্ষণশীল নেতা কারল নাভরস্কি। সোমবার তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫০.৮৯% ভোট পেয়ে পোল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। প্রতিদ্বন্দ্বী ইউপন্থী প্রার্থী রাফাল ট্রাসকোভস্কি পেয়েছেন ৪৯.১১% ভোট। প্রথম দফায় কোনো প্রার্থী ৫০%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন করায় রান অফে। ৪২ বছর বয়সী জাতীয়তাবাদী নেতা কারল নাভরস্কি একজন ইতিহাসবিদ এবং সাবেক বক্সার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে ব্যাপকভাবে অনুপ্রাণিত তিনি। নির্বাচনী ফলাফলটি পোল্যান্ডের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও বড় প্রভাব ফেলবে, কারণ ইউপন্থী প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সিদ্ধান্ত আটকাতে প্রেসিডেন্সিয়াল ভেটো ব্যবহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রপন্থী কারল নাভরস্কি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের ইউনান প্রদেশের বিস্তীর্ণ এলাকা।
নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 500-এরও বেশি বাসিন্দাকে। টানা বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নুজিয়াং লেসু অঞ্চলের অন্তত 27 বাড়িঘর ও 16টি সেতু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে কাজ করছে পুলিশ, বর্ডার গার্ড ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এখনো জানা যায়নি কোনো হতাহতের খবর। বিস্তৃত অঞ্চল জুড়ে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে, বন্ধ করা হয়েছে নদীবর্তী এলাকাগুলোর সড়ক। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে রাতভর কাজ করছে জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার মধ্যরাতে মারিয়ান হাসপাতালের নিচতলা থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত হয় হাসপাতালটির রোগী সহ অর্ধশতাধিক মানুষ। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্তত 18 জন। আগুন ছড়িয়ে পড়লে জরুরিভাবে খালি করা হয় হাসপাতালটির বেশ কয়েকটি ইউনিট। গুরুতর আহত 2 জনকে চিকিৎসা দিতে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। আকাশে উড়ছে টমেটো, একজনের দিকে ছুঁড়ে মারছে আরেকজন। না, কোনো লড়াই নয়। কলম্বিয়ায় উদযাপিত হয়েছে টমেটো ফেস্টিভ্যাল। স্পেনে উদযাপিত লা তমাতিনা ফেস্টিভ্যালের আলোকে গ্রান তমাতিনা কলম্বিয়া ফুড ফাইট পালন করেছে কলম্বিয়ার সুতামারচান অঞ্চলের বাসিন্দারা। বহু বছর বন্ধ থাকার পর আবারও এই উৎসবের 15তম আসরে মেতে উঠেছে বহু মানুষ। মজুত করা হয়েছে অন্তত 45 টন খাওয়ার অনুপযোগী পাকা টমেটো। মজা করে একে অপরের দিকে ছুঁড়ে মারছে মানুষ। পুরো এলাকা পরিণত হয়েছে টমেটোর লাল গালিচায়। 3 দিন ব্যাপী আয়োজনে অংশ নিতে পারে প্রায় 20,000 মানুষ। সোমবার শেষ হবে এই টমেটো উৎসব। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।